আসসালামু আলাইকুম। আমি নওশীন তাহসিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই সবাই ভালো আছো এবং তোমরা প্রত্যেকেই বাড়িতে তার নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং প্রত্যেকে নিরাপদে আছো। তোমরা জানো যে ঢাকা কলেজে অনলাইনে অনার্স এবং মাস্টার্স পর্যায়ের শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে অনার্স প্রথম বর্ষের ছাত্রদের সাথে কোর্স নাম্বার PS103, কোর্সের নাম গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, UK, USA, ফ্রান্স, এই বিষয়ে তোমাদের সাথে এই টপিকে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আর এই কোর্সটির যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে যে মার্কিন কংগ্রেস বা আমেরিকান কংগ্রেস। তো বিশ্বের শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা জানি বিশ্বের একক পরাক্রমশালী একটি রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 1 নং অনুচ্ছেদে বর্ণিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা যারা ছিল তারা প্রত্যেকে ব্রিটেন থেকে আগত এবং তারা ব্রিটেনের যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা সেই সময় প্রচলিত ছিল সে আইনসভার দ্বারা তারা প্রভাবিত ছিল। তো এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা আমরা যেটি দেখি সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে তারা রায় দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সময় যে একটি বৈপ্লবিক বা একটি উপনিবেশবাদী চেতনা দ্বারা তারা প্রভাবিত যেহেতু ছিল, তো সেটিও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রাখতে দেখি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা জানি যে বিশ্বের প্রতিটি শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা 3 ভাগে ভাগ করি, একটি আইন বিভাগ, আরেকটি শাসন বিভাগ, আরেকটি হচ্ছে বিচার বিভাগ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগটি নিয়ন্ত্রণ করে এই কংগ্রেস, শাসন বিভাগটি নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতি, আর বিচার বিভাগটি নিয়ন্ত্রণ করে সুপ্রিম কোর্ট। আজকে তোমাদের সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ বা কংগ্রেস এই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে আমরা 2 ভাগে ভাগ করি, একটি হচ্ছে উচ্চকক্ষকে আমরা বলি সিনেট, নিম্নকক্ষকে আমরা বলি প্রতিনিধি সভা। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ, যেটিকে আমরা সিনেট হিসেবে আমরা তাকে আখ্যায়িত করি, এই সিনেটের মোট সদস্য সংখ্যা হচ্ছে 100। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাজ্য আছে। এই 50টি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেটর নির্বাচিত হন। এই 2 জন করে সিনেটরের সমন্বয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদয় যে অঙ্গরাজ্য আছে 50টি, এই 50টি থেকে 2 জন করে সিনেটর যেহেতু নির্বাচিত হয়, তো এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সিনেটর সদস্য সংখ্যা হচ্ছে গিয়ে 100। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অঙ্গরাজ্যগুলো যে আছে সেগুলো হচ্ছে আয়তন আর জনসংখ্যার ভিত্তিতে, আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন করে প্রতিনিধি নির্বাচিত হন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে আমরা বলে থাকি অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বকারী একটি কক্ষ, কারণ তারা অঙ্গরাজ্যের যারা প্রতিনিধি তাদেরকে তারা অঙ্গরাজ্যের যারা প্রতিনিধি তাদেরকে তারা প্রতিনিধিত্ব করে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিনেটকে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে সভাপতিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য হতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রে 9 বছর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে অবস্থান করতে হবে। প্রতি 2 বছর অন্তর মার্কিন যুক্তরাষ্ট্রের 1/3 সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিনেটের যারা সদস্য 1/3 সদস্যকে সিনেট থেকে তাদেরকে অবসর গ্রহণ করেন এবং এই যে একটি শূন্য স্থানে নতুন করে আবার সদস্য নির্বাচিত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য নির্বাচিত হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কোনো লাভজনক পদে কোনো সদস্য আর অবস্থান করতে পারবে না। তো মার্কিন যুক্তরাষ্ট্রের
যে একটি সিনেটের যে একটি গঠন প্রণালী, সেই গঠন প্রণালীটা তোমাদের সাথে এখন আমি আলোচনা করলাম। তো এখন আমরা বলবো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটি প্রতিনিধি সভা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সেই বিষয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার একজন এই সদস্য যারা নির্বাচিত হবে তাদেরকে অবশ্যই 25 বছর বয়স্ক হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী নাগরিক হতে হবে, যেই অঙ্গরাজ্য থেকে নির্বাচন করতে আগ্রহী সেই অঙ্গরাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি সভার নির্বাচন হয় হচ্ছে গিয়ে 2 বছর পর পর, এবং সদস্যদের এর কমপক্ষে হলো 7 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে তাদেরকে বসবাস করতে হবে। এছাড়া যে অঙ্গরাজ্য গুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই অঙ্গরাজ্যগুলোকে প্রতিনিধিত্ব করবে হচ্ছে গিয়ে প্রতিনিধি সভার উনি হচ্ছে স্পিকার। যেমন আমরা বলেছিলাম যে সিনেটকে প্রতিনিধিত্ব করে হচ্ছে উপরাষ্ট্রপতি, কিন্তু প্রতিনিধি সভাকে প্রতিনিধিত্ব করে হচ্ছে গিয়ে স্পিকার। তো এই হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি যে কক্ষ, সেই দুটি কক্ষের গঠন প্রণালী। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 26তম অনুচ্ছেদে বর্ণিত আছে যে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক 18 বছর বয়স্ক প্রাপ্তবয়স্ক যারা নাগরিক তারা তাদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণভাবে এই প্রতিনিধি সভার সদস্যদের তারা নির্বাচিত করে থাকেন। তো এখন তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সাধারণভাবে যে কর্মকাণ্ডগুলো করে থাকে প্রধানতম তার মধ্যে হচ্ছে গিয়ে আইন প্রণয়ন করা। তো আমরা কংগ্রেসকে সাধারণভাবে আইন প্রণয়ন করার সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে আমরা বলে থাকি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট একটি শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবর্তন হওয়ার কারণে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয়ের সমন্বয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো আইন সেটি কিন্তু বাস্তবে রূপায়িত হয়, বা আমরা যাকে বলি যে তার একটি বাস্তব রূপ আমরা দেখতে পারি। এজন্য কংগ্রেস হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আইনটাকে প্রণয়ন করা বা আইনটাকে ভবিষ্যতে কার্যকর করার একটি প্রধান কক্ষ। সাধারণভাবে দেশ রক্ষা, যেরকম তোমাদের এখানে আমি বলছি, ঋণ গ্রহণ, বৈদেশিক ক্ষমতা, যে কোনো বিষয়ে আইন তৈরি করার কাজ সাধারণভাবে এই কংগ্রেস করে থাকে। এছাড়াও যেই কাজগুলি করে থাকে সেটি হচ্ছে সংবিধান সংশোধন করা। আমরা জানি যে সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস উভয় কক্ষ থেকে এই 2/3 যারা সদস্য আছে, ঠিক আছে, উভয় কক্ষের এই 2/3 সদস্যদের সম্মতিক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কংগ্রেস সংবিধানের যে কোনো অনুচ্ছেদ তারা চাইলে পরিবর্তন করতে পারে। এছাড়া উভয় কক্ষের আলোচনার সাপেক্ষে সংবিধানের যে কোনো অনুচ্ছেদ সংশোধন, পরিমার্জন, পরিবর্তন জনিত যে কোনো সংশোধনজনিত কর্মকাণ্ডগুলো মার্কিন কংগ্রেস করে থাকে। এরপর হচ্ছে গিয়ে শাসন সংক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে এই কংগ্রেস শাসন সংক্রান্ত কার্যাবলী তাদের সর্বাধিনায়ক হিসেবে আমরা তাকে ধরে থাকি। সাধারণভাবে সিনেটের অনুমোদন ক্রমে এবং রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মার্কিন কংগ্রেস যে কোনো বৈদেশিক রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে যে কোনো বৈদেশিক নীতিমালা তারা গ্রহণ করে। এছাড়া কোনো বিদেশের সাথে যে কোনো ধরনের চুক্তি প্রবর্তন করা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থাটা আসলে কীরকমভাবে নির্ধারিত হবে, কীরকমভাবে নিয়ন্ত্রিত হবে, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সম্মতিক্রমে মার্কিন কংগ্রেস সেই কর্মকাণ্ডগুলো করে থাকে। এছাড়া মার্কিন কংগ্রেস বৈদেশিক বাণিজ্য এবং অর্থ সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলো আমরা দেখে থাকি, যেমন কর খাজনা আরোপ করা, রাষ্ট্রের কর এবং খাজনা কী পরিমাণ আরোপ করতে হবে বা
কী পরিমাণ হান আরোপ করলে জনসাধারণের জন্য সেটি গ্রহণযোগ্য হবে, সেই বিষয়টি পুরোপুরিভাবে মার্কিন কংগ্রেস আমরা নিয়ন্ত্রণ করতে দেখি। এছাড়া হচ্ছে গিয়ে মার্কিন কংগ্রেস সাধারণভাবে রাষ্ট্রপতির সম্মতিক্রমে সুপ্রিম কোর্টের বিচারপতি, রাষ্ট্রদূত, যে কোনো পদস্থ কর্মকর্তা কর্মচারী বা যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মার্কিন কংগ্রেস তারা নিয়োগ প্রদান করার মাধ্যমে, কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে নিয়োগ প্রদান করার মাধ্যমে মার্কিন কংগ্রেস সমুদয় রাষ্ট্র কার্যক্রমটিকে পরিচালনা করে থাকে। এখন এই যে আমরা এতক্ষণ বললাম যে মার্কিন কংগ্রেসের ক্ষমতা এবং কার্যাবলী, মার্কিন কংগ্রেসকে ক্ষমতা এবং তাকে কর্মকাণ্ড সম্পাদন করার জন্য তাকে একটি বিশাল পরিসর প্রদান করা হয়েছে, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থাকে তাই কোনো একটি বিভাগ যেন তার প্রয়োজনের অতিরিক্ত বা প্রয়োজনের বেশি ক্ষমতা প্রদর্শন করতে না পারে, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি, যাকে আমরা বলি চেক অ্যান্ড ব্যালেন্স ক্ষমতা প্রবর্তন করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি বিভাগ, একটি বিভাগ আরেকটি বিভাগকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, সেই নিয়ন্ত্রণের জন্য একটি বিভাগ তার প্রয়োজনের বেশি ক্ষমতা কখনো প্রদর্শন করতে পারে না। এজন্য মার্কিন কংগ্রেসকে আমরা যে অনেক প্রভূত ক্ষমতার তার অধিকারী হিসেবে আমরা অনেকে হয়তোবা মনে করব, কিন্তু আসলে না, যেহেতু মার্কিন কংগ্রেসকেও চাইলে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্ট তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এজন্য তাকে তার ক্ষমতাটাকে কিছুটা হলেও তার একটি সীমিত ক্ষমতা আমরা দেখতে পারি। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এর সাথে এখন আলোচনা করব, সেটি হচ্ছে কি আমরা জানি যে বিশ্বের সব ক্ষমতাশালী বা যেসব রাষ্ট্রে সাধারণভাবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রচলিত, সেই সব রাষ্ট্রগুলোকে অনেক সময় উচ্চ কক্ষকে তারা অনেক সময় অনেক শক্তিশালী হিসেবে তারা মনে করে না। এছাড়া দেখা যায় যে বিশ্বের যে সকল রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমেও কিন্তু তারা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে অনেক সময় বলা হয় যে সিনেট হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ, বা যাকে আমরা ইংরেজিতে বলি দ্য পাওয়ারফুল সেকেন্ড চেম্বার ইন দ্য কান্ট্রি। তো এই যে পাওয়ারফুল সেকেন্ড চেম্বার, একটি শক্তিশালী দ্বিতীয় কক্ষ হিসেবে সিনেটকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা গুরুত্ব প্রদান করে থাকি, তার আসলে প্রধান কারণগুলো কি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। যেমন নির্বাচন সংক্রান্ত বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনের পর বা রাষ্ট্রপতি নির্বাচনের পর যদি দেখা যায় যে মার্কিন কোনো একজন ব্যক্তি, কোনো একজন প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, বা কোনো একজন প্রার্থী সাধারণভাবেই একজন সংখ্যাগরিষ্ঠতা ভোট তার আসেনি, তখন এই সিনেট যে সর্বোচ্চ ভোট প্রদানকারী যে দুটি এই প্রার্থী আছে, সেই প্রার্থীর মধ্যে যে সবচেয়ে বেশি দুইজনের মধ্যে যে কোনো একজনকে সে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে পারে। তো এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। দ্বিতীয়ত হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। কোনো কারণে যদি এই প্রতিনিধি সভা কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা এদের সমন্বয় বা এই যে কংগ্রেসের যে কোনো সদস্য সম্পর্কে কোনো মানহানিকর কোনো অপরাধমূলক কোনো দণ্ডের জন্য যদি বিচার আসে প্রতিনিধি সভার কাছ থেকে, তখন সিনেট চাইলে এই সদস্যদের মধ্যে আলোচনার সাপেক্ষে যদি সে ব্যক্তি বা ব্যক্তিবর্গ দোষী সাব্যস্ত হয়, তবে তার মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তার সদস্যপদ বাতিল করতে পারে। এরপর আমরা দেখব যে আইন প্রণয়নমূলক কাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণভাবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সমঝোতার মাধ্যমে যে কোনো ধরনের আইনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলো পাশ হয়ে থাকে,
কিন্তু একমাত্র আমরা দেখে থাকি যে অর্থ বিলের ক্ষেত্রে অর্থ বিল যদিও প্রতিনিধি সভার আর কর্তৃক উত্থাপিত হয়, কিন্তু পরবর্তীতে সিনেট সেটিকে অনুমোদন প্রদান করে। এখন অনুমোদন প্রদান করার পরে দেখা যায় যে কোনো কারণে সিনেট শুধুমাত্র এই অর্থ বিলের সূচনা বা যাকে আমরা বলি যে ভূমিকাটি ছাড়া চাইলে পুরো অর্থ বিলটাকে আবার নতুনভাবে পরিবর্তন করতে পারে, পরিবর্তন করে আবার চাইলে নতুন করে অর্থ বিলটা পেশ করতে পারে, এবং এক্ষেত্রে প্রতিনিধি সভা তাকে হস্তক্ষেপ করতে পারবে না। এরপর হচ্ছে গিয়ে বৈদেশিক চুক্তি সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতিকে সিনেট চাইলে বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় বা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য লাভজনক হবে যে কোনো বিষয় সম্পর্কে চাইলে কোনো বিদেশের সাথে চুক্তি করতে রাষ্ট্রপতিকে বাধ্য করতে পারে, এবং এক্ষেত্রে রাষ্ট্রপতির প্রতি অপারগতা প্রকাশ করার আর কোনো জায়গা থাকে না। যেমন আমরা দেখি যে প্রেসিডেন্ট নিক্সন কর্তৃক সম্পাদিত ভার্সাই চুক্তিটি কিন্তু সিনেট সেটিকে প্রত্যাখ্যান করেছিল। এরপর হচ্ছে গিয়ে নিয়োগ সংক্রান্ত। রাষ্ট্রপতি রাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বৈদেশিক দূত পদস্থ কর্মচারীদের সিনেটের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ প্রদান করে থাকে। সিনেটের অনুমোদন ছাড়া বা সিনেটের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে তার রাষ্ট্রীয় কাজে কখনো তাকে আনতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই সিনেটকে তাদের সমর্থন প্রদান করতে হবে। এরপর সর্বশেষ হচ্ছে গিয়ে বৈদেশিক ক্ষমতা। সাধারণভাবে কোনো রাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্ক স্থাপন করতে হবে এবং কোন রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র হবে বা রাষ্ট্রের পররাষ্ট্র নীতিটা নির্ধারণ করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় বা এবার রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্থাপনকারী যে সকল নীতিসমূহ, সেই নীতিসমূহ সিনেট রাষ্ট্রপতিকে সেই বিষয় সম্পর্কে অবহিত করে থাকেন, এবং সিনেটের অনুমোদন সাপেক্ষে বা সিনেটের সাথে সম্মতির সাপেক্ষে বা সিনেটের সাথে পরামর্শক্রমে কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের বৈদেশিক সম্পর্ক স্থাপন করে থাকেন। তো এই যে আমরা এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম যে সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কক্ষ হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদায় শাসন ব্যবস্থাটাকে তারা নিয়ন্ত্রণ চাইলে করতে পারে। এছাড়া কিন্তু এই ধরনের যে একটি নীতি বা এই ধরনের একটি কক্ষকে অনেক সময় আমরা শক্তিশালী, কিছু ক্ষেত্রে আমরা শক্তিশালী হতে আমরা দেখি। তো এই যে এটাই কিন্তু আর বিশ্বের আর কোনো রাষ্ট্রের মধ্যে, যে সকল রাষ্ট্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখি, সে সকল রাষ্ট্রের মধ্যে কিন্তু এই ধরনের একটি প্রচলন কিন্তু আমরা কখনো লক্ষ্য করি না, এবং এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে বলা হয় বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ। তো এই অধ্যায় থেকে তোমাদের যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটি হচ্ছে যে মার্কিন কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, মার্কিন সিনেটকে কেন বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় সেই বিষয়টি আলোচনা করো। তো আজকে এ পর্যন্তই। তো এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভেচ্ছা। আগামী ক্লাসে তোমাদের সাথে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।